আরে ও বীরুবাবু, আর কত হাঁটাবেন মশাই? এই তো সবে এই ট্রেন থেকে নেমে এই দীঘার মাটিতে পা রাখলাম, আর তারই মধ্যে বেনুদা একইভাবে রাস্তার সামনের দিকে তাকাতে তাকাতে বলে, আপনি ভুল করছেন কমলবাবু। ভুল? এই কি ভুল বলুন তো? এবার বেনুদা হাঁটা থামিয়ে কমলবাবুর দিকে ফিরে বলে, বেনু মুখুর্জি সবসময় প্রথমে নতুন জায়গার একটা সার্ভে করে নেয়। বলা তো যায় না কখন কি কাজে লাগে। আর এই সার্ভের চক্করে আপনিও তো জানতে পারলেন যে এই ওল্ড দীঘায় ঠিক কোন জায়গায় হিঙের কচুরি, বিরিয়ানি, মিষ্টি, জল, বাসের টিকিট, আবার ধরুন কোথায় মাছ মাংস কিনে কোথায় সেটা রান্না করা যায়। আবার ধরুন সেই মাছ মাংস খেয়ে যদি আপনার বদহজম হয়, সেটা কোন দোকানে গিয়ে ওষুধ কিনলে সে বদহজম মিটবে, সেটাও তো জানতে পারলেন। হ্যাঁ মশাই, এটা মন্দ বলেননি। বেশ কিছুদিন ধরেই ওই পেটের ভেতর একটা বায়ুর সমস্যা হচ্ছে বটে। আর সেই জন্যই তো লেখকের বায়ু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া কমলবাবু। এবার আমি বলি, কিন্তু বেনুদা, দীঘায় যখন এসেছি তখন সমুদ্রের দর্শন করব না? আলবাত করবি, আর সেই জন্যই তো এই রাস্তা ধরা। এরপর আমার পেছন দিকে আঙুল দেখিয়ে বেনুদা বলে, এ দেখ পাশে, এটা হচ্ছে সিভিউ হোটেল, আর এর ঠিক এই পাশের পাকা রাস্তা ধরে সিধে গেলেই সমুদ্র তট। কমলবাবু এবার নিজের ভঙ্গিতে বলেন, এই বেনুবাবু, ইউ মেন টু সে এই সি বিচ? একদম ঠিক ধরেছেন কমলবাবু। তবে এখানে বালির তটিনী দেখা গেলেও সেটা পুরোটাই কংক্রিটের আস্তরণে কিন্তু ঢাকা। মানে তাহলে মশাই এই স্নান করা কি করবেন? তা কেন করবো না কমলবাবু? এখান থেকে মানে এই ওল্ড দীঘা থেকে পায়ে হেঁটে অথবা গাড়ি করে পরিষ্কার বালুকাময় দুটো সি বিচ আছে। একটি হলো নিউ দীঘা সি বিচ, আর একটা হলো ভোরসাগর সি বিচ। কমলবাবু মাথা চুলকোতে চুলকোতে বলেন, ঠিক এই বুঝলাম না বনবাবু। চলুন এই পাথরের বেদির ওপর বসে কথা বলা যাক। এখানে বলে রাখা ভালো, ওল্ড দীঘার সমুদ্রের পার বরাবর শ্বেত পাথরের বসার জায়গা আছে, যাকে সাধারণত বলা যায় গার্ডওয়াল। এবার তার ওপর বসে বেনুদা বলে, ওই যে দেখছেন, আমার ডান হাত বরাবর যে রাস্তাটা এগিয়ে গেছে সেটা ধরে এগিয়ে গেলেই নিউ দীঘা সি বিচ, আর আমার বাম হাত বরাবর যে রাস্তাটা এগিয়ে গেছে সেটা ধরে এগুলি পাবেন ভোরসাগর সি বিচ, এবং সেই বরাবর আরও কিছুটা এগিয়ে গেলেই পাবেন মোহনা। বুঝলেন? হ্যাঁ তা তো বুঝলাম মশাই, কিন্তু আবার কিসের কিন্তু বলুন তো? কমলবাবু এবার পাথরের ওপর দাঁড়িয়ে বলেন, এই এতগুলো মাছের এই বিজ্ঞানসম্মত নাম মনে রাখা, এই চারটিখানি ব্যাপার কি বলেন মশাই? বেনুদা তার চোখের সানগ্লাসটা খুলে নিয়ে বলে, আপনি হলেন স্বনামধন্য লেখক। লেখনীতে কত চরিত্র, কত নাম, কত কিছু ব্যাখ্যা, আরে সামান্য কটা মাছের নাম মনে রাখতে পারবেন না? এই পারবো বলছেন মশাই? আলবাত, বেশি নয়, ওই গলদা চিংড়ি, শঙ্কর মাছ, কাতলা, এই কটার বিজ্ঞানসম্মত নাম মনে রাখলেই হবে। আর হ্যাঁ, আজ থেকে আপনার পরিচয়, আপনি কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর উমানাথ গিরি, আর পাশে হলো আপনার ভাইপো তরুণ। সে তো বুঝলাম মশাই, কিন্তু ওই আপনারটা? আমি ভূপর্যটক অমল বিশ্বাস। এই কটা কথাই আপনি মাথায় রাখলেই হবে। প্রয়োজন হলে ডায়েরিতে লিখে রাখতেও পারেন, আর বাকিটা না হয় পাশে সামনে দেবে। বেশ। আমি এবার বলি, কিন্তু বেনুদা, এসবের কি খুব একটা কিছু দরকার ছিল? দরকার ছিল না পার্শ্বে,
কারণ মিস্টার সান্যাল আমাকে ছদ্মবেশ এখানে আসতে বলেছেন। তবে ব্যাপারটা কেন সেটা বলতে পারবো না এক্ষুনি। আপাতত এখানে স্বাভাবিক থাকলেও ওনার বাড়িতে কিন্তু আমরা ছদ্মবেশী। বেশ, বুঝলাম। আপনার এখানে না বলে আসাটা আমার উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো উপায় ছিল না। কেন ইন্দ্রবাবু এরকমভাবে বলছেন কেন? এরপর ভদ্রলোক আমার দিকে ফিরে একবার দেখলেন। বিনু তো ব্যাপারটা বুঝতে পারে, তারপর বলে, ওকে নিয়ে কোনো সমস্যা আপনার হবে না মিস্টার সান্যাল। পার্শ্বে আমার ভাই এবং সহকারীও বটে। ইন্দ্রবাবু বেনুদার কথায় আশ্বস্ত হলেন। তারপর নিজের ভাবনায় ঘটনাগুলোকে সাজিয়ে বলতে শুরু করলেন। প্রভাতবাবু, আপনি হয়তো নীলমণি সান্যালের নাম শুনে থাকবেন। বেনুদা একটু ভেবে বলি, নীলমণি সান্যাল মানে প্রখ্যাত বিচারপতি নীলমণি সান্যাল? একদম। উনি আসলে উনি আসলে আমার বাবা। গত 6 মাস হলো উনি অবসর গ্রহণ করেছেন। এখন তাই নিজের শখের বাড়িতে সময় কাটাচ্ছেন। দু একবার ওখানে একা থাকতে বারণ করেওছিও বটে, কিন্তু মানুষটা সারা জীবন ধরে আমাদের সুখের জন্য খেটে মরেছেন। তাই আমিও শেষে ওনাকে আর এই দীঘার বাড়িতে থাকতে নিষেধ করিনি। আমি বলি, দীঘা? হ্যাঁ, আসলে ওনার ব্যারিস্টার পাড়ায় বাবা একটা পুরাতন বাড়ি ক্রয় করেন। তারপর অবসর সময় ওখানেই উনি চলে আসেন। বেনুদা এবার বলে, আপনি জাননি? ভদ্রলোক মৃদু হেসে বলেন, "হুঁ, না, বুঝতেই তো পারছেন মিস্টার রায়, আমার পড়াশোনা কর্ম সবই এই শহর কলকাতায়। তবে তবে আমি মনস্থির করেছিলাম সবকিছু ছেড়ে দিয়ে বাবার সাথে থাকা শুরু করব। বাবাকে এই বিষয়টা জানিয়েও ছিলাম, কিন্তু উনি সেরফ না করে দেন। ছোট বয়সে মাকে হারিয়েছি, তাই বাবাকে। এই বলে চুপ করে যান ইন্দ্রবাবু। হুম, কিন্তু মিস্টার সান্যাল আপনার এখানে আসার কারণটা যে এখনো স্বচ্ছ হলো না আমার কাছে। আর সেটা বলবো আপনাকে মিস্টার রে, কিন্তু বিষয়টা আপনি কেমন ভাবে নেবেন সেটাই তো বুঝতে পারছি না। তাই অত শত ভাববেন না ইন্দ্রবাবু। আপনি আপনার মনের কথাগুলো আমার সামনে খুলে বলুন। আমার সঠিক বলে মনে হলে আমি অবশ্যই আপনার সাহায্য করতে বাধ্য হব। বেশ। এই বলে ভদ্রলোক তার পকেট থেকে একটা চিরকুট বার করে বেনুদার হাতে দেয়। বেনুদা সেটা খুলে দেখতে আমি তার পাশে গিয়ে উঁকি মেরে দেখি তাতে লেখা, গোপালকে পারলে বাঁচাও। বেনুদা কাগজটা ইন্দ্রবাবুর হাতে ফেরত দিয়ে বলে, আচ্ছা, এই গোপাল আবার কি মিস্টার সান্যাল? মিস্টার সান্যাল কাগজটা নিজের পকেটে ঢোকাতে ঢোকাতে বলেন, আমার বাবা মানে নীলমণি সান্যালকে রাজা ধীরেন্দ্র নারায়ণ খুশি হয়ে একটা সোনার বালগোপাল মূর্তি উপহার দেন। এত সুন্দর একটা জিনিস যে তার সাথে অন্য কারোর তুলনায় চলে না মিস্টার রায়। বাবা ওটা নিজের কাছেই রাখেন এবং ওনার ওই নিজের ঘরের সিন্দুকের মধ্যেই, আর সিন্দুকের চাবি রাখেন নিজের কাছে, কারণ বাবা ওটাকে নিজের সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করেন। আর আপনি? আমিও মিস্টার রায়। বিনুদা এবার বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে গোপালের কিসের ক্ষতি আছে ইন্দ্রবাবু? সেটাই তো বুঝতে পারছি না প্রভাতবাবু। এই বলে চুপ করে যান ইন্দ্রবাবু। বিনুদা বলে, এই চিঠিটা আপনি পেলেন কোথায়? হ্যাঁ, আহ, গতকাল রাতে আমার স্টাডি টেবিলের পাশে কেউ যেন জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না, ব্যবসার কাজে একটু বেরিয়েছিলাম। বাড়ি আসতে দেখি এটা পড়ে আছে। আর আপনার বাবা? না না প্রভাতবাবু,
বাবাকে এসব বিষয় একেবারেই জানানো যাবে না। এমনিতেও দীঘার বিষয় নিয়ে ওনার সাথে আমার একটা মনোমালিন্য চলছেই। তারপর যদি বিষয়টা নিয়ে ওনাকে বলি, তাহলে বুঝতেই তো পারছেন। বেনুদা এবার চেয়ালে হেলান দিয়ে ইন্দ্রবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, এমনও তো হতে পারে যে আপনি হয়তো। এ মা, না 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 মিস্টার রায়, ঈশ্বরের আশীর্বাদে আমার ব্যবসা ভালোই চলে। আর তাই তাই আমার ওই মূর্তির দরকার নেই। কিন্তু জানেন তো, ওটা আমার বাবার খুব পছন্দের একটা বিষয়। তাই আমিও চাই না ওটার কোনো ক্ষতি হোক। তাই আপনার কাছে ছুটে আসা। বুঝলাম। এখন তাহলে আমাকে কি করতে বলছেন বলুন। আমি চাই ব্যাপারটা আপনি একবার তদন্ত করে দেখুন মিস্টার রায়। আমি কোনোভাবেই চাই না গোপাল মূর্তি চুরি যাক বা তার কোনো ক্ষতি হোক। তাই আপনি যদি দীঘায় গিয়ে তদন্তটা চালাতে পারেন, তাহলে আমি তন্ময়, মানে আমার বাবার অ্যাসিস্ট্যান্টকে সব কিছু বুঝিয়ে রাখবো। আপনার কিছু অসুবিধা কিছু হবে না। আচ্ছা মিস্টার সান্যাল, এখানে আপনাকে কিছু কথা বলে রাখা ভালো। প্রথমত, আমরা হোটেলে থাকব। আর দ্বিতীয়ত, তন্ময়বাবুকে আমাদের পরিচয় এক্ষুনি দেবেন না। তার মানে কি ছদ্মবেশে? একদমই। আর আমরা তিনজন যাব ওই বালগোপাল মূর্তি দর্শন করতে, কিন্তু অন্য পরিচয়। তবে যাওয়ার আগে আপনাকে সব ডিটেইল আমরা দিয়ে দেবো। অনেক নিশ্চিন্ত হলাম মিস্টার রায়। আর তাছাড়া ওই মূর্তি এমনিতেও বহু মানুষ দেখতে আসেন, তাই আপনারাও এলে বিশেষ কিছু ক্ষতি কিছু হবে না। ঠিক আছে, ওই কথাই রইল। আগামী পরশু আমরা দীঘা যাব, তারপর ফোনে সব কথা হয়েই যাবে। তবে একটা কথা মিস্টার সান্যাল, বলুন না। আমরা কিন্তু তিনজন যাব। আপনার অসুবিধা? আরে না না মশাই, কোনোই অসুবিধা নেই। খালি নাম আর পেশাটা আপনি ঠিক করে নেবেন। তাহলে চলি। পরশু দেখা হচ্ছে। ভদ্রলোক চলে গেলেন। এদিকে বেনুদাকে দেখলাম কোনো এক গম্ভীর চিন্তায় মগ্ন। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো বেনুদা? বেনুদা একইভাবে থেকে বলে, ব্যাপারটা ভালো লাগছে না রে পার্শ্বে। অনেকগুলো প্রশ্নর উত্তর পাচ্ছি না। যেমন? যেমন, ইন্দ্রবাবুর বাবা থাকেন দীঘাতে, এদিকে কলকাতায় হুমকি চিঠি পাচ্ছেন ইন্দ্রবাবু। ওনার বাবা কেন পেলেন না? হুম, কথাটা ঠিকই। হয়তো দেখো, ইন্দ্রবাবুকেই সতর্ক করতে চেয়েছেন। হতে পারে। তবে তাছাড়াও আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো ওখানে না গেলে। ঠিক আছে, ছাড়, পাওয়া যাবে না উত্তর। এই বলে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ায় সে। তারপর বলে, তুই কমলবাবুকে ফোন করে সব জানিয়ে দে। আমি একটু ঘুরে আসি, মাথার জ্বরটা একটু ছাড়িয়ে নেওয়া দরকার। আশা করি আমার বাড়িতে আসতে আপনার কিছু অসুবিধা হয়নি প্রভাতবাবু। না, তা হয়নি। তবে এবার থেকে আমার পরিচয় অমল বিশ্বাস। অমল বিশ্বাস, ভূপর্যটক। এরপর কমলবাবুর দিকে তাকিয়ে বলে, উনি হলেন প্রখ্যাত লেখক কমল বন্দ্যোপাধ্যায়, ওরূপে উমানাথ গিরি, প্রফেসর। আর পার্শ্বে আপনি ওর সঙ্গে তো আলাপ হয়েছে, ও হলো উমানাথ গিরির ভাইপো, তরুণ। বেশ, তবে আগে লাঞ্চ করে তারপর না বাবার সাথে গিয়ে দেখা করবেন। আসলে বাবা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েন। না না, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কমলবাবু এবার বলেন, এই মশাই, এই লাঞ্চে কাতলা কাতলাটা আছে তো? বেনুদা এবার কমলবাবুর কানের কাছে এসে বলে, আপাতত ওটা শুধু কাতলা হলেই হবে কমলবাবু। ইন্দ্রবাবু বললেন, কমলবাবু, কাতলা তো অনেক খেলেন, আর আজ বরঞ্চ এই বাঘ খেয়ে দেখুন,
মন্দ লাগবে না। কমলবাবুর অবাক দৃষ্টিতে বেনুদার দিকে তাকাতে বেনুদা বলে, এ বাঘ জঙ্গলের বাঘ নয়, জলের বাঘ মশাই, তাই স্বাচ্ছন্দ্যে খেতে পারেন। মানে বলছেন? আলবাত। আমার ঘরে বেশি মানুষ আমি পছন্দ করি না। কথাটা যে আমাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা বুঝতে আমাদের কোনো অসুবিধা রইল না, কিন্তু আমি লক্ষ্য করি বেনুদার মুখে হাসি। সত্যি এরকম একটা মুহূর্তে কি করেছে ওর নার্ভ এত স্ট্রং হতে পারে, সেটা শেখারই ব্যাপার। বেনুদা বলে, মেসমশাই, আমি ভূপর্যটক, কোনো জায়গাতেই আমি বেশিক্ষণ থাকি না, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নীলমণিবাবু একটা বিদ্রুপের হাসি হেসে সংবাদপত্রে মুখ ঢাকলেন। ইন্দ্রবাবু বেনুদাকে উদ্দেশ্য করে বললেন, অমলবাবু আসুন, মূর্তিটা দেখাই। নীলমণিবাবুর ঘরের দক্ষিণ দিকে রাখা লোহার সিন্দুক। আমরা সেদিকে এগিয়ে যেতে ইন্দ্রবাবু সেটা খুলে গোপালের মূর্তি বার করে আমাদের দেখান। সত্যি অনবদ্য জিনিস। সোনার মূর্তির উপর ছোট ছোট পাথরের নানাবিধ পাথরের কাজ। কমলবাবু বললেন, এই এ তো হরেন্ডাস ব্যাপার মশাই। বেনুদা সেটা নিজের হাতে নিয়ে দেখতে দেখতে প্রশ্ন করে, বর্তমানের বিক্রয় মূল্য খুব একটা কম কিছু নয় মনে হয়। একদমই ঠিক বলেছেন অমলবাবু, বর্তমানে আনুমানিক লাখ 10-এর কম কিছু হবে না। এই বলেন কি মশাই? আমি এমনি স্বপ্ন দেখছি না তো? নাও মানাদবাবু, একদমই নয়। তবে দামটা আরো বেশি হলে আমি অবাক হব না। এই বলেন কি মশাই? হ্যাঁ। ঠিক এই সময় আমাদের পেছন থেকে নীলমণিবাবুর গলার আওয়াজ পাওয়া গেল। তিনি বললেন, ইন্দ্র, যাকে তাকে ডেকে এনে মূর্তি দেখানো তোমার একটা বাজে স্বভাব বটে। আমি তোমাকে আগেও নিষেধ করেছি, আবারও করছি। দেখবে এরাই কেউ চুরি করে নিয়ে চলে যাবে। ইন্দ্রবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বেনুদা তার হাত টিপে কিছু বলতে নিষেধ করলেন। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বাড়ির একতলায় নেমে এসে ইন্দ্রবাবু বলেন, কিছু মনে করবেন না প্রভাতবাবু, আসলে বাবা মশাই আপনার পরিচয় জানেন না, তাই হয়তো। না না, এসব ব্যাপার আমি কিছু বোধ করি না। আচ্ছা প্রভাতবাবু, আপনি কি কিছু বুঝতে পারলেন? দেখুন, এখন তো কোনো ঘটনায় কিছু ঘটেনি, আর বোঝার মতন পরিস্থিতি তো কিছু পৌঁছায়নি। খালি এইটুকু বলতে পারি, আপনারা সাবধানে থাকুন আর মূর্তিটাকে সাবধানে রাখুন। আর নীলমণিবাবুর কাছে কিছু জানানোর দরকার নেই। আর যদি কিছু দরকার হয় আমাকে ফোন করে জানাবেন। আমরা তো ওল্ড দীঘায় আছি। বেশ। আমরা ইন্দ্রবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসি। বাইরে অন্ধকার নেমেছে। সূর্যের সামান্য আলো আর অন্ধকারে খেলা পরিবেশ। কমলবাবুর কথা মতন আমরা সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ ধরে ওল্ড দীঘার দিকে হাঁটতে শুরু করি। বেনুদা ইতিমধ্যে একটি সিগারেট জ্বালিয়ে আমাদের জিজ্ঞাসা করে, কি বুঝলি পাশে? আমি বলি, দেখো সেরকম কিছুই বোঝা গেল না বেনুদা, সব কিছুই তো স্বাভাবিকই আছে। এইদিকে কমলবাবু বলেন, এই নানা মশাই, ওই হুমকির এই ব্যাপারটা শেষ নাটক। কেউ ভয় দেখাবার জন্য হয়তো এইসব করেছে। এতটা শিওর হচ্ছেন কিভাবে কমলবাবু? আরে মশাই, এই কোনো গন্ডগোল তো চোখে পড়ল না। বেশ, এবার আমার চোখে একটা জিনিস পড়েছে, আসুন। এই বলে বেনুদা বাম পাশে থাকা ঝাউ গাছের জঙ্গলের মধ্যে ঢুকতে থাকে। আমরা সত্যি অবাক হয়ে যাই। আসলে এতক্ষণ কথা বলার কারণে এত সুন্দর একটা প্রকৃতি আমরা লক্ষ্যই করিনি। বেনুদা কমলবাবুকে জিজ্ঞাসা করে, কি কমলবাবু, কেমন? কমলবাবু কেমন জানি মন মরা হয়ে গেল। তারপর বললেন, মানে অনবদ্য মশাই, কিন্তু রাতের অন্ধকারে এই কেমন জানি এই
গা ছমছমে ব্যাপারটা লাগছে নাকি মশাই? এই চলুন না, এখান থেকে বরং এখন এই চলে যাওয়া যাক। বেনুদা এবার কিছু বলতে যাবে, অমনি সজোরে একটা কিসের আঘাতে এসে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর কমলবাবু দৌড়ে গিয়ে বেনুদার কাছে গিয়ে দেখি তার কপাল থেকে অল্প স্বল্প রক্ত চুয়ে পড়ছে। বেনুদা কোনো মতো নিজেকে সামনে বলে, আপনি আপনি ঠিক বলেছিলেন কমলবাবু। ওরে, জায়গাটা জায়গাটা সত্যি রহস্যময়। আমি বলি, কে মারল বেনুদা? জানি না রে তপসী, তবে গুলতি বা ওই জাতীয় কিছু। চল এখান থেকে বেরিয়ে যাক। হোটেলে আসা থেকে বেনুদা সেই যে বিছানার ওপর তার লাল ডায়েরিতে মুখ গুজেছে, তারপর থেকে সে একটা কথা পর্যন্ত বলেনি। কমলবাবু দুবার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন বটে, কিন্তু আমি বাধা দিয়ে দিই। রাতে খাওয়া দাওয়া শেষ হতে বেনুদা বলে, আমি একটু বেরোবো পাশে, তোরা শুয়ে পড়িস, আমার আসতে একটু রাত্রির হবে। এরপর কিছু জিজ্ঞাসা করার আগেই বেনুদা বেরিয়ে যায়। কমলবাবু আমাকে বলেন, এ কি ব্যাপার বলো তো পার্শ্বে ভাইয়া, এ তোমার দাদা গেলেন কোথায়? আমি বলি, সেটা বলা তো খুব কঠিন কমলবাবু, তবে এটা বলতে পারি যে বেনুদা কেসটা নিয়ে ভাবতে এখন থেকেই শুরু করে দিয়েছে। কিরে পাশে, আর কতক্ষণ ঘুমোবি? আমি বিছানা ছেড়ে উঠে দেখি বেনুদা আমার সামনে থাকা চেয়ারে বসে আমার দিকে চেয়ে বসে আছে। আমি বলি, তুমি কখন এলে, আর রাতভর কোথায় ছিলে তুমি? বেনুদা মুচকি হেসে বলে, অনেক প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না রে, তাই খুঁজতে গিয়েছিলাম। কাল মাথায় লাগা আঘাতটা দরকার ছিল রে পার্শ্বে, সহজ জিনিসগুলো ধরতে পারছিলাম না। এখন একটু একটু পরিষ্কার হচ্ছে বটে। মানে? বেনুদা কিছু বলতে যাবে অমনি দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতে অবাক হয়ে গেলাম। দেখি নীলমণিবাবুর অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে নমস্কার জানিয়ে বলেন, নমস্কার, আমি তন্ময়, প্রবোধবাবু আছেন? আমি ভদ্রলোককে রুমের মধ্যে নিয়ে আসতে যাব, অমনি দেখি কমলবাবু নিজের রুম থেকে বেরিয়ে এসে বলেন, কি ব্যাপার পার্সি, এই বিনুবাবু আর্জেন্ট? এরপর ওনার কথা আটকে যায় অ্যাসিস্ট্যান্ট তন্ময়বাবুকে দেখে। বেনুদা বলে, আসুন শশীবাবু, আপনার অপেক্ষা করছিলাম। আমরা যে যার জায়গায় বসার পর কমলবাবু বলেন, মানে অপেক্ষা মানে বেনুবাবু? আসলে আমি ওনাকে আসতে বলি। তন্ময়বাবু বলেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হয় মিস্টার রায়, আমার কিছু দরকারি কাজ ছিল। অবশ্যই। আচ্ছা, আপনি কতদিন আছেন নীলমণিবাবুর কাছে? হ্যাঁ, তা তো বছর পাঁচেক তো হবেই। বাবা, তো অনেক দিনের ব্যাপার। আর আপনার কাজটা কি? ওনাকে কাজে সাহায্য করা, আর ওনার একটা জীবনী লেখার কাজও আমি ইতিমধ্যে শুরু করেছি। তাই বুঝি। তা কতদিন লিখলেন? এখন তথ্য জোগাড় করছি মিস্টার রায়, আশা করি খুব শীঘ্রই লিখে ফেলতে পারবো। বেনুদা এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে, নীলমণিবাবুর বালগোপাল সম্বন্ধে নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, তা তো থাকাই উচিত। ওটা যে চুরি হতে পারে সেটা জানেন কি? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? তাও কি আবার সম্ভব নাকি? হুম, তাই তো লাগছে। কমলবাবু এবার বলেন, আচ্ছা তন্ময়বাবু, আপনি ওনার পরিচয় জানলেন কি করে? বেনুদা হেসে বলে, আমি বলেছি কমলবাবু। তারপর তন্ময়বাবুর দিকে চেয়ে বলে, হুমকির চিঠিটা আপনি লিখেছিলেন কেন? এটা শোনার পর আমরা একেবারে অবাক হয়ে গেলাম। তন্ময়বাবু অবাক হয়ে বলেন, কিসের হুমকি ছিটি মিস্টার রায়? বোকা সাজার অভিনয়টা ঠিক করতে পারছেন না আপনি।
তাই যদি সোজা সাপটা বলে দেন তো খুব ভালো হতো। কি যা তা বলছেন বলুন তো আপনি তখন থেকে? বেনুদা এবার কিছু বলতে যাবে অমনি ফোনটা বেজে উঠল। ফোনের রিসিভারটা তুলে নিয়ে বেনুদা বলে, হ্যাঁ বলুন ইন্দ্রবাবু। কি? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। ফোন রাখার পর বেনুদা আমাদের বলে, গোপাল মিশন পার্সে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ইন্দ্রবাবুর বাড়িতে আসতে দেখি নীলমণিবাবুর মাথা হাত দিয়ে বসে আছেন, সিন্দুক খোলা। বেনুদা ইন্দ্রবাবুকে জিজ্ঞাসা করে, এই ব্যাপারটা প্রথমে কি দেখে ইন্দ্রবাবু? বাবা দেখেছেন। পুলিশে খবর দিয়েছেন নাকি? আপনাকেই প্রথম দিলাম, এবার ভাবছি। বেনুদা সিন্ধুকের কাছে গিয়ে বলে, চাবি কি শুধু আপনার বাবার কাছেই থাকে নাকি? হ্যাঁ, আপনাকে তো আগেও বলেছিলাম। আর একটা চাবি ছিল আমার কাছে, তবে সেটা আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? স্ট্রেঞ্জ। এবার বেনুদা নীলমণিবাবুর দিকে এগিয়ে গিয়ে বলে, নীলমণিবাবু, কাকে সন্দেহ করছেন? নীলমণিবাবু ঠিক একইভাবে থেকে বলেন, কিচ্ছু বুঝতে পারছি না। এখন এখন কি যে হবে। এখন চোরকে ধরতে হবে, তার আগে আমার কিছু কথা জানার তো খুব দরকার। ইন্দ্রবাবু বলেন, বলুন না মিস্টার রায়। বেনুদা নীলমণিবাবুর সামনে থাকা চেয়ারে বসে বলে, কিছু মনে করবেন না মিস্টার সান্যাল, মূর্তিটা আমার কাছেই আছে। কমলবাবু অবাক হয়ে বলেন, এসব কি বলছেন মশাই? হ্যাঁ কমলবাবু, মূর্তিটা আমার কাছেই আছে। এই বলে বেনুদা তার পকেট থেকে একটা লাল কাপড় মোড়া বালগোপালের মূর্তিটা বার করে সামনের টি টেবিলের সামনে রাখে। নীলমণিবাবু সেটা তাড়াতাড়ি হাতে তুলে নিয়ে বলেন, আপনার এত বড় সাহস কি করে হয় মিস্টার রায়? আমি আপনাকে পুলিশে দেব। এই কথা শুনে বেনুদা হো হো করে হেসে ওঠে। সেটা দেখে আমরা একেবারে অবাক হয়ে যাই। তারপর সে নিজেকে সামনে বলে, পুলিশকে কি বলবেন? এই নকল মূর্তিটা আমি চুরি করেছিলাম। ইন্দ্রবাবু অবাক হয়ে বলেন, আপনি কি বলছেন বলুন তো মিস্টার রায়? মানে আপনার বাবা মশাই আসল মূর্তিটা সরিয়ে তার জায়গায় নকল মূর্তিটা সিন্ধুকের মধ্যে স্থাপন করেন। হ্যাঁ, কিন্তু কিন্তু বাবা এসব করতে যাবেন কেন? লোভ প্রবৃত্তির একটা অংশ মিস্টার সান্যাল, লোভ। লোভ? কিন্তু যার এত সম্পত্তি তার লোভের? আসলে উনি ওটা বিক্রি করে নতুন একটা ব্যবসা ফাঁদার চেষ্টা করছিলেন, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিলেন আপনি ইন্দ্রনাথবাবু। এসব কি বলছেন আপনি? বাবা এ বয়সে নতুন ব্যবসা? কিন্তু কেন? সেটা তো নীলমণিবাবু আরো ভালো বলতে পারবে আমার থেকে, তাই না? ইন্দ্রবাবু নীলমণিবাবুর দিকে তাকালে তিনি মাথাটা হেঁট করে নেন। ইন্দ্রবাবু এবার বেনুদাকে বলে, আব কিছু মনে করবেন না মিস্টার রায়, ব্যাপারটা আপনি খুলে বললে ভালো হয়। বেনুদা এবার চেয়ার ছেড়ে উঠে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, আসলে ব্যবসার পেছনে একটা গুপ্ত প্রাচীন সত্য লুকিয়ে আছে মিস্টার সান্যাল। হ্যাঁ মানছি উনি সারা জীবন ওকালতি করে যথেষ্ট অর্থ উনি রোজগার করেছেন, কিন্তু সবই তো আপনাকে দিয়ে যেতে হবে। কিন্তু অন্তরায় হচ্ছে তার অপর সন্তানকে নিয়ে, তাহলে তার অপর সন্তান যে নদীর স্রোতে ভেসে যেতে পারে। তাই উনি চেয়েছিলেন তার জীবদ্দশায় একটা স্থায়ী ব্যবসা গঠন করে দিয়ে যেতে, যাতে ওনার অপর সন্তান সুখে বাকি জীবনটা কাটাতে পারে। ইন্দ্রবাবু অবাক হয়ে বলেন, অন্য সন্তান মানে মিস্টার রায়? বেনুদা আবার হাঁটা থামিয়ে ইন্দ্রবাবুর দিকে তাকিয়ে বলে, ওই যে তন্ময়বাবু। এবার তন্ময়বাবুর দিকে তাকিয়ে বলে, আমি ঠিক বলছি তো মিস্টার হয়তো সান্যাল?
বেনুদার ঠোঁটে সেই বিখ্যাত ধূর্ত হাসি লক্ষ্য করলাম। কমলবাবু বলেন, এসব কি বলছেন মশাই? এই যে মশাই মারাত্মক, এই অসাধারণ ব্যাপার, এই কল্পনার বাইরে। বেনুদা এবার কমলবাবুর কাঁধে নিজের হাত রেখে বলে, আপনার কল্পনার বাইরে এমন অনেক জিনিস ঘটে কমলবাবু, যেগুলো কল্পনা করা আপনার কল্পনার বাইরে। তারপর ইন্দ্রবাবুর দিকে ফিরে বলে, দেখুন ইন্দ্রবাবু, এর পরের বিষয়টা আপনাদের আপনাদের পারিবারিক ব্যাপার, তাই সেটা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারলে ভালো হতো। আর আমরা তাহলে এবার আসি মিস্টার সান্যাল, ভালো থাকবেন। আমি লক্ষ্য করলাম নীলমণিবাবু খাটের ওপর নিস্তেজ হয়ে বসে আছেন, তন্ময়বাবু তার পাশে, আর ইন্দ্রবাবু অবাক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন। কি কমলবাবু, এবার কেমন লাগছে বলুন? সত্যি মশাই, মানে এবার বেশ হালকা হালকা লাগছে। আমি বেনুদাকে বলি, এমন সুন্দর জায়গা যে দীঘাতে থাকতে পারে, মানে এত জমজমাটি জায়গায়, সেটা তো জানাই ছিল না বেনুদা। বেনুদা বোল্ডারের ওপর চিত হয়ে শুয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে বলে, এটা মোটেও ফাঁকা জায়গা নয় রে পাশে। নেহাত রাতটা অনেকটাই হয়েছে, তাই এই ভোরসাগর সমুদ্র তট এখন একেবারে ফাঁকা। কমলবাবু এবার দন্তবিকশিত হাসি এসে বলেন, এই সত্যি মশাই, মানতে হবে, মানে এমন মনোরম জায়গায় আমরা ত্রিমূর্তি একসাথে সময় কাটাতে পারবো, মানে কখনো ভাবতেই পারিনি মশাই। এই সারাদিন এই গাড়ির প্যাঁপো শব্দ, রেলের তীব্র হর্ন, মানুষের লাগাম ছাড়া মাত্রাতিরিক্ত কথাবার্তা, মানে শুনে মশাই একেবারে এই পাগল হয়ে গেছিলাম। তাই মানে এখন বেশ বেশ লাগছে। এরপর যেটা করলেন তার জন্য আমি কখনোই রাজি ছিলাম না। ভদ্রলোক বোল্ডারের উপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে হাত দুটো দুপাশে চাপ ছড়িয়ে বললেন, মনে পড়ে যাচ্ছে মশাই। বেনিদা উঠে পড়ে বলে, কি মনে পড়ে গেল? এই কবিতা। এরপর আমাদের সম্মতির 12টা বাজিয়ে তিনি কবিতা বলতে শুরু করলেন। গুটি গুটি ঢেউ আসি, ভিজে যায় বালি, ভুল কাজ করলে মুখে লাগে কালি। কেমন ভাইয়া পাশে? বেশ না? কবিতাটা খাবো না হজম করব বুঝতে পারছিলাম না, কিন্তু ভুল কাজ বলতে মনে পড়ে গেল। আমি বেনুদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেনুদা, তুমি তো বললে না যে তোমাকে আঘাত করলো কে? বেনুদা আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলে, সেটা বড় কথা না রে পার্সি। আসল কথা হলো, এত দেরি করে আঘাতটা করলো কেন? এই কিসব বলছেন মশাই? আপনার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক ছিল না কমলবাবু, তবে পাথরের আঘাতের জন্য অপরাধীকে আমি ধরতে পারি। কে সে বেনুদা? চিনতে পারলি না? তন্ময় বাবু। তন্ময় বাবু মানে? হ্যাঁ রে, তবে তিনি আঘাত করতে চাননি, তিনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন মাত্র। পরে আমার মাথা ঠিক হতে ওই ব্যাপারটা অনুমান করতে পারি, আর সঙ্গে সঙ্গে ওই ঝাউবনের জঙ্গলে আবার ফিরে যাই। ঘটনার জায়গা থেকে একটা চিরকুট পাই, আর তাতে সমস্ত কথা স্পষ্ট হয়ে যায়। এবার আমি বলি, আর ইন্দ্রবাবুকে দেওয়া হুমকি চিঠিটা? এবার বেনুদা উঠে দাঁড়ায়, তারপর দূরে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সেটাও বলতে পারিস তন্ময় বাবুই। আসলে উনি সামাজিক সম্মান চেয়েছিলেন মাত্র। আর আরে ও মশাই, ওগুলো কি? বেনুদা কমলবাবুর আঙুল লক্ষ্য করে জ্যোৎস্না আলোয় দেখে বলে, লাল কাঁকড়া কমলবাবু, ওরা সমুদ্র তটেই থাকে। সকালে মানুষের উৎপাতে গর্তের ছেড়ে বেরোতে পারে না। এখন পরিবেশ শান্ত, তাই তো।
তাই তো প্রকৃতিরূপী মায়ের আঁচলে আদর খাচ্ছে ওরা। বেনুদা চুপ করে গেল। চারিদিকে জ্যোৎস্না আলোয় রাতের অন্ধকার ঘুচে যাচ্ছে। অবিরাম শোনা যাচ্ছে ঢেউয়ের গর্জন। চাঁদের আলোয় বেশ লক্ষ্য করছি গোটা তটনী এখন রক্তিম বর্ণ ধারণ করেছে।